আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? গত ক্লাসে যে টপিক গুলো আলোচনা করা হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো। মনে আছে সবার? হ্যালো? গত ক্লাসে আলোচনার লাস্ট টপিক কোনটা ছিল? জি ভাইয়া আমি তো ক্লাসে ছিলাম না। সালমান মি আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে আমরা স্ট্যাটাস বার নিয়ে কথা বলতেছিলাম। উপরে এগুলো নিয়ে কথা অলরেডি হয়ে গেছে। তারপর আমরা যদি লিস্টের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে কথা বলেছি। ওয়ার্কিং উইথ শিটস। আচ্ছা, এবার দেখেন ওয়ার্কিং উইথ শিটস অর্থাৎ এক্সেলের যে শিট গুলো আছে, যেমন ধরেন এই ফাইলটা আমি এখন যে ফাইলটা খুলে রেখেছি সেটার নাম হচ্ছে c-02.xlsx। এই ফাইলটার ভেতর আমার টোটাল 1 2 3 4 5 6 7 7টা শিট রয়েছে। এই শিটগুলো দিয়ে এই শিটগুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা এখন দেখব। যেমন ধরেন প্রথমে আছে হচ্ছে হাউ টু ইনসার্ট এ নিউ শিট। একটা নতুন শিট ইনসার্ট করতে হয় কিভাবে সেটা এখন আমরা দেখব। প্রথমেই রয়েছে আমরা যেটা সচরাচর করে থাকি সেটা হচ্ছে এই প্লাস সাইনটা ক্লিক করার মাধ্যমে আমরা নতুন একটা শিট অ্যাড করতে পারি। যেটা আপনারা এখানে দেখতে পাবেন, টুল টিপ দেখতে পাবেন। আমি এখানে মাউস পয়েন্টারটা নিলাম। দেখেন এখন দেখাচ্ছে নিউ শিট, অর্থাৎ আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে নতুন একটা শিট ইনসার্ট করবে। শিট কোথায় ইনসার্ট হবে এটা একটা লক্ষণীয় বিষয়। দেখেন যেহেতু আমি এখন ইন্টারফেস শিটটাতে আছি, এখন যদি আমি এই প্লাস এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন কোথায় ইনসার্ট হয়, আগে না পরে এটা খেয়াল করবেন। আমি এখন ক্লিক করতেছি, দেখেন অ্যাক্টিভ শিটের পরে ইনসার্ট হয়েছে কিন্তু শিটটা। নতুন একটা শিট এসেছে যার নাম হচ্ছে শিট 1। এটা আমার অ্যাক্টিভ শিট, অর্থাৎ ইন্টারফেস যে শিটটা ছিল সেই শিটটার ডান দিকে একটা নতুন শিট ইনসার্ট হয়েছে এবং এই নতুন শিটটার নাম হচ্ছে শিট 1। আচ্ছা, নতুন কোনো শিট ইনসার্ট করার ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করার মাধ্যমেও কিন্তু শিট ইনসার্ট করতে পারি। যেমন ধরুন এবার আমি ইন্টারফেসের উপর রাইট ক্লিক করতেছি নতুন একটা শিট ইনসার্ট করার জন্য। দেখেন আমি রাইট ক্লিক করলাম। এবার দেখেন এখানে কতগুলো অপশন আসছে। এই অপশনগুলো থেকে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। যেহেতু আমি একটা শিট ইনসার্ট করতে চাচ্ছি তাই আমাকে এখান থেকে ইনসার্ট অপশনটা সিলেক্ট করতে হবে। এবার দেখেন নতুন একটা ডায়লগ বক্স এসেছে। কে বলতে পারবেন এটা কি ধরনের ডায়লগ বক্স? ভাইয়া ডায়ালগ বক্স তো দুই ধরনের। এটা মুভ করতেছে। তার মানে এটা ফার্স্ট ক্লাসে বলছিলেন মনে হয়। আচ্ছা, যে ডায়লগ বক্স গুলো ওপেন থাকা অবস্থায় আমরা এক্সেল এর অন্য কোথাও ক্লিক করতে পারি না সেটা হচ্ছে মোডাল ডায়লগ বক্স। এটা জাস্ট মনে রাখার জি জন্য, এটা ভাই। তেমন কোনো কাজে আসে না, জাস্ট জানার জন্য। যেমন ধরেন এই ডায়লগ বক্সটা এখন ওপেন অবস্থায় আছে। এখন আমি ক্লোজ কিংবা ওকে ক্লিক করার মাধ্যমে কিংবা এই ক্রস সাইনটার মাধ্যমে যদি কেটে দিই তাহলে আমি এক্সেল এর অন্য কোথাও ক্লিক করতে পারবো। দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এবার দেখেন এই ডায়লগ বক্সের ভেতরে একটা অপশন আছে সেটা হচ্ছে ওয়ার্কশিট, চার্ট। তারপর আর দুইটা অপশন আছে, এগুলো এখন আমাদের আলোচনার বিষয় না। তো আমরা যেহেতু শিট ইনসার্ট করতে যাচ্ছি তাই আমাদেরকে এখান থেকে এই ফার্স্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এবং ওকে প্রেস করতে হবে। অন্যভাবে আমরা এই ওয়ার্কশিটের উপর ডাবল ক্লিক করলেও কাজ হয়ে যাবে। দেখেন নতুন আরেকটা শিট ইনসার্ট হয়েছে যেটা হচ্ছে ইন্টারফেসের আগে। বুঝতে পেরেছেন?
জি ভাই। আমি আবারও দেখাচ্ছি। নতুন একটা শিট ইনসার্টের জন্য আমাকে এখানে যেকোনো একটা শিটের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর ইনসার্টে যেতে হবে, তারপর শিট সিলেক্ট করার মাধ্যমে আমি যদি এখান থেকে ওকে ক্লিক করি তাহলে নতুন আরেকটা শিট ইনসার্ট হয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমি কোনো শিট ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে শিটটা আমি ডিলিট করতে চাই সেটার উপর রাইট ক্লিক করে জাস্ট ডিলিট বাটনটাতে ক্লিক করলেই হবে। দেখেন শিটটা চলে গেছে। যেহেতু ওই শিটটাতে কোনো ধরনের ডাটা নাই তাই এক্সেল আমাকে কোনো ধরনের ওয়ার্নিং দেখায় নাই। বুঝতে পেরেছেন? এই শিটটাতেও কোনো ডাটা নাই। এখন যদি আমি এটা ডিলিট করতে চাই তাহলে এক্সেল কোনো ধরনের ওয়ার্নিং দেখানো ছাড়াই এই শিটটা ডিলিট করে দেবে। দেখেন, এবার এই নতুন একটা শিট অর্থাৎ ফার্স্ট যে শিটটা আমরা ইনসার্ট করেছিলাম সেই শিটটাতে যেমন ধরেন আমি কোনো কিছু যেকোনো একটা কিছু লিখলাম। আচ্ছা, একটু দাঁড়ান, আমি সফটওয়্যার সেটিংটা ঠিক করে নিই। আমার কি স্ট্রোক দরকার নাই। আচ্ছা, এবার আমরা যে কোনো কিছু যদি টাইপ করি, এবার দেখেন এই শিটটাতে কিছু ডাটা আছে। এবার যদি আমি এই শিটটা ডিলিট করতে চাই এক্সেল আমাকে ওয়ার্নিং দেখাবে। দেখেন, বুঝতে পেরেছেন? আগের শিটগুলোতে যেহেতু কোনো ডাটা ছিল না তাই এক্সেল আমাদেরকে কোনো ধরনের ওয়ার্নিং দেখায় নাই। যেহেতু এই শিটটাতে ডাটা আছে তাই আমাদেরকে এক্সেল ওয়ার্নিং দেখাচ্ছে। সেটা হচ্ছে আমি যদি এই শিটটা ডিলিট করে দেই তাহলে সেটা ফিরিয়ে আনার কোনো ওয়ে থাকবে না। আমি এখন ডিলিট প্রেস করতেছি যেহেতু এই শিটটা আমার এখন দরকার নাই। এবার খেয়াল করেন, আমি কিন্তু যতই আন্ডু চাপি, কন্ট্রোল জেড চাপি, এক্সেল কিন্তু ওই শিটটা যেটা আমি ডিলিট করে ফেলছি অলরেডি সেটা কিন্তু আর ফিরিয়ে দিবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। এক্সেল শিটের ভিতর যদি আমি কোনো ডাটা এন্ট্রি করি এবং কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আবার আমি পূর্বে অবস্থায় ফিরে যেতে পারবো। কিন্তু যদি কোনো শিট ডিলিট করে ফেলি ভুলে সেক্ষেত্রে কিন্তু আমরা আন্ডু প্রেস করার মাধ্যমে কিন্তু শিটটা আর ফেরত পাবো না। সেক্ষেত্রে কোনো শিট ডিলিট করার সময় অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিলিট শিট, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। তারপর হচ্ছে শিট নেভিগেশন। শিট নেভিগেশন এখন আমরা এই পোর্শনটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কিভাবে নতুন একটা শিট ইনসার্ট করতে পারি। আমরা কিবোর্ড থেকে অল্টার F11 প্রেস করার মাধ্যমে নতুন একটা শিট ইনসার্ট করতে পারি। কি বলছি এইমাত্র? কিবোর্ড থেকে, সরি, অল্টার 11 না, শিফট F11, শিফট F11, অর্থাৎ F11 হচ্ছে ফাংশন কি যেটা আমাদের কিবোর্ডের একদম উপরের দিকে থাকে। দেখেন আমি এবার কিবোর্ড থেকে শিফট F11 প্রেস করতেছি, নতুন একটা শিট ইনসার্ট হবে, একটু খেয়াল করেন। দেখতে পেরেছেন? শিট 4 নামে নতুন একটা শিট ইনসার্ট হয়েছে। যেহেতু আমাদের এই শিটটা এখন দরকার নাই আমি এই শিটটাকে ডিলিট করে দিচ্ছি। রাইট ক্লিক, ডিলিট। তারপর হচ্ছে শিট নেভিগেশন। একটা শিট নেভিগেশন কিভাবে করতে হয় চলুন এবার এখন একটু দেখি। একটা শিটের উপর থেকে নিচে যাওয়ার জন্য আমরা সকলেই জানি যে এই স্ক্রোল বার ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অ্যারো বাটন ইউজ করতে পারি, বামে ডানে যাওয়ার জন্য আমরা অ্যারো বাটন ইউজ করতে পারি, উপরে নিচে যাওয়ার জন্য আপ এরো ডাউন এরো ইউজ করতে পারি। আর একদম যদি একটা স্ক্রিন নিচে নামতে চাই, একটু খেয়াল করেন আমার লাস্ট রটা হচ্ছে 27। এবার যদি আমি টোটালি এক স্ক্রিন নিচে যেতে চাই অর্থাৎ এক স্ক্রিন পরিমাণ, মানে এই 1 নম্বর র থেকে 27 নম্বর র পর্যন্ত যেটুকু দূরত্ব আছে এই দূরত্ব পর্যন্ত যদি আমি এক স্ক্রিন নিচে যেতে চাই সেক্ষেত্রে আমাকে পেজ ডাউন, কিবোর্ডের পেজ ডাউন বাটনটা ক্লিক করতে হবে। খেয়াল করেন এখন আমার লাস্ট যে রটা আছে সেটা হচ্ছে 27। এবার যদি আমি পেজ ডাউনে ক্লিক করি দেখেন আমার লাস্ট রোটা হচ্ছে এখন 54 এবং ফার্স্ট রোটা হচ্ছে 28। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা এক স্ক্রিন উপর যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পেজ আপ বাটনটা ক্লিক করতে হবে।
তো যেহেতু আমরা এখন ইন্টারফেস যে শীটটা আছে এই শীটটাতে আছি, আমরা যদি পরবর্তী শীটে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল পেজ ডাউন ক্লিক করতে হবে। দেখেন আমরা কিন্তু এখন ক্লিপবোর্ড যে শীটটা আছে সেই শীটটাতে চলে এসেছি। একটু ভালোভাবে লক্ষ্য করেন, এগুলো কিন্তু খুব হ্যান্ডি জিনিস, খুব হ্যান্ডি শর্টকাট, এগুলো অনেক কাজে আসে। এবার যদি আমি পূর্বের যে শীটটা আছে অর্থাৎ ইন্টারফেস এই শীটটাতে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল আপ সরি কন্ট্রোল পেজ আপ, এখন আমি কন্ট্রোল পেজ আপ ক্লিক করতেছি। দেখেন আমি ইন্টারফেস যে শীটটা ছিল সেই শীটটাতে চলে এসেছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। অর্থাৎ আমি যদি ডান দিকের শীটে যেতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল পেজ ডাউন ক্লিক করতে হবে, এবং আমি যদি বাম দিকের শীটে যেতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল পেজ আপ ক্লিক করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে শীট নেভিগেশন। এবার হচ্ছে শীট নেভিগেশনে আরেকটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। যেমন ধরুন এটা যদি অনেক বড় থাকে, যদিও আমাদের এই এক্সেল ফাইলটাতে মাত্র 7টা শীট আছে, এটা যদি আমরা ঢেকে দেই, মনে করেন এখানে অনেকগুলো শীট আছে আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে এই দুইটা অ্যারোর মাঝখানে আমি রাইট ক্লিক করব, তারপর এখানে যতগুলো শীট আছে সবগুলো শীটের একটা লিস্ট দেখাবে। এখান থেকে আমি জাস্ট ডাবল ক্লিক করার মাধ্যমে শীটে ওই শীটটাতে নেভিগেট করতে পারবো। তো আমি এখন ইন্টারফেস শীটটাতে যাব, আবারও এখানে রাইট ক্লিক করতেছি। দেখেন রাইট ক্লিক করলাম, ইন্টারফেসে ডাবল ক্লিক করলাম, দেখেন ইন্টারফেস শীটে চলে আসছি। এবার আমি এই স্ক্রোল বারটাকে একটু ছোট করে দিচ্ছি, যেহেতু আমার এটা এত বড় দরকার নাই। আচ্ছা, এটা গেল হচ্ছে শীট নেভিগেশন। তারপর হচ্ছে চেঞ্জ ট্যাব কালার, অর্থাৎ শীটের কালার কিভাবে চেঞ্জ করবেন। দেখেন সবগুলো কিন্তু এখন গ্রে কালার দেখাচ্ছে। এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে রাইট ক্লিক করার মাধ্যমে ট্যাব কালার সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ট্যাব কালার যদি আমি সিলেক্ট করি, যেমন ধরেন আমি এটা এই ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন ব্লু কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, যদি আমরা অন্য কোনো একটা শীটে যাই তখন দেখতে পাবো। দেখেন ব্লু কালারটা কিন্তু এখন ভিজিবল হয়েছে। এটা জাস্ট ইন্ডিকেশন দেওয়ার জন্য, এটা তেমন কোনো ফাংশনালিটি নেই, জাস্ট যে কোনো ধরনের একটা ইন্ডিকেশন দেওয়ার জন্য। আচ্ছা, ডিফারেন্স ভিউ নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, যেটা হচ্ছে এই যেগুলো, এটা হচ্ছে নর্মাল ভিউ যেটা আমরা সচরাচর সবসময় দেখে থাকি। তারপর হচ্ছে পেজ লেআউট ভিউ, এটা হচ্ছে আপনি যদি এই শীটটাকে এখন A4 সাইজ কিংবা যে কোনো পেজে প্রিন্ট করেন সেক্ষেত্রে এই পেজটা কিভাবে পেজের ভিতর ভিজিবল হবে সেটা দেখতে পাবেন, অর্থাৎ পেজের বর্ডার সহ প্রিন্ট দিলে কেমন হবে সেটা দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ বর্ডার ছাড়া কতটুকু অংশ একটা শীটের কতটুকু অংশ প্রিন্ট হবে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছে এক্সেল। আমি আবারও নর্মাল ভিউতে ফিরে যাচ্ছি, যেহেতু আমরা এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি, আর সময় নষ্ট করবো না এখানে। আমি নর্মাল ভিউয়ে ফিরে গেলাম। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন পেজ ব্রেক প্রিভিউ অথবা পেজ লেআউটে যাব, তারপর যখন আবার নর্মাল ভিউয়ে চলে আসব, তখন এরকম কিন্তু একটা লাইন দেখাবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডটেড লাইন দেখাচ্ছে। এখানে একটা যেমন এই যে কিউ এবং আর কলামের মাঝখানে একটা ডটেড লাইন দেখাচ্ছে। এটা জাস্ট আপনার পেজ কতটুকু ছিল, অর্থাৎ পেজের বর্ডার কতটুকু ছিল, পেজের উইডথ কিংবা এরিয়া যত যেটাই বলেন আপনি কতটুকু ছিল সেটা ইন্ডিকেট করার জন্য এই এক্সেল আপনাকে এই ডটেড লাইনটা দেখাচ্ছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি যখন নেক্সট টাইম এই ফাইলটা খুলবেন তখন এই ডটেড লাইনগুলো থাকবে না। আচ্ছা, এবার আমি স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, আবার একটু দেখাই। আমি কতগুলো আইটেম সিলেক্ট করে রেখেছি এক্সেল শিটের ভেতর, সেটা কাউন্ট এখানে দেখাচ্ছে। তারপর আমি যে নাম্বারগুলো সিলেক্ট করে রেখেছি সেটার অ্যাভারেজ কত সেটা দেখাচ্ছে এখানে। তারপর সাম কত, এই নাম্বারগুলোর সাম কত সেটা দেখাচ্ছে এখানে।
আমি চাইলে কিন্তু আরো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন এখানে আনতে পারি। এখানে জাস্ট রাইট ক্লিক করার মাধ্যমে এখানে আমার যা যা দরকার, যেমন ধরেন নিউমেরিক্যাল কাউন্ট, তারপর ম্যাক্সিমাম, মিনিমাম। যেমন ধরেন এখানে কিন্তু এখন ম্যাক্সিমাম নাই, আমি যদি ম্যাক্সিমাম আনতে চাই এখানে জাস্ট আমি রাইট ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন ম্যাক্সিমামের বাম দিকে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, যার জন্য এখানে আমরা ম্যাক্সিমাম দেখতে পারতেছিলাম না। তো আমরা যদি ম্যাক্সিমাম দেখতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করতে হবে ম্যাক্সিমামের উপর। এবার দেখেন আমি বাম দিকে ক্লিক করতেছি, এটা হাইড করে দেওয়ার জন্য, এই কমান্ড অপশনটা হাইড করে দেওয়ার জন্য। দেখেন এই যে ম্যাক্স চলে এসছে এখন, অর্থাৎ আমি যে নাম্বারগুলো সিলেক্ট করেছি সেই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 22। তাই আমাদের এখানে ম্যাক্স ভ্যালু হিসেবে 22 দেখাচ্ছে। তো এটা যেহেতু আমার সবসময় দরকার হয় না, তাই আমি এটা ডিসেবল করে দিচ্ছি। আপনাদের যদি লাগে তাহলে আপনারা সেটা ইউজ করে নেবেন। আচ্ছা, তারপর একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেটা হচ্ছে যে জুম স্লাইডার। এই প্লাস এই আইকনটাতে ক্লিক করার মাধ্যমে আপনারা জুম বাড়াতে পারেন, আবার মাইনাস এই আইকনটাতে ক্লিক করার মাধ্যমে জুম আউট করতে পারেন। তারপর এটা হচ্ছে জুম স্লাইডার। এটাতে জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে আপনি বাড়াতে পারেন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি কমাতে পারেন। আর এটা দিয়ে ড্র্যাগ করার মাধ্যমে আপনি জুম আউট এবং জুম ইন দুইটাই করতে পারবেন। একটু খেয়াল করেন, দেখেন আমি জুম করতেছি, আমার সাইডের যে লেখাগুলো ছিল এগুলো কিন্তু স্ক্রিনের বাইরে চলে গেছে। কিন্তু এই যে পোর্শনটা, আমি যে নাম্বারের যে পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু স্ক্রিন থেকে বাইরে যায় নাই। কে বলতে পারবেন এটা কারণ কি? সিলেক্ট করা এই জন্য। হ্যাঁ, সাবাস, একদম ঠিক বলেছেন। যেহেতু এটা সিলেক্ট করা, তাই এক্সেল ভাবতেছে যে যে পোর্শনটুকু সিলেক্ট করা আছে আমি সেই পোর্শনটুকু আরো বেটার ভিজিবিলিটি চাচ্ছি, অর্থাৎ আমি সেই পোর্শনটুকু আরো ভালোভাবে দেখতে চাচ্ছি। তাই এক্সেল আমাকে জুম করার পরও এই পোর্শনটুকু স্ক্রিনের ভেতর দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমি প্লাসে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমি প্লাস মাইনাস এই দুই বাটনে ক্লিক করার মাধ্যমে বাড়াতে এবং কমাতে পারছি। এটাতে স্লাইড করার মাধ্যমে বাড়াচ্ছি, কমাচ্ছি। এবার দেখেন এখানে 100% দেওয়া আছে। এটার উপর যদি আমি লেফট মাউস বাটনে ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা জুম ডায়লগ বক্স ওপেন হবে। দেখা যায়? জি ভাই। এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করার মাধ্যমে আমি কত পার্সেন্ট জুম চাই সেটা সিলেক্ট করে দিতে পারি। আবার এখানে দেখেন কাস্টম নামে একটা অপশন আছে, এটাতে আমি সরাসরি স্পেসিফাই কিংবা টাইপ করে দিতে পারি আমি কত পার্সেন্ট জুম চাই। যেমন ধরেন 100, উপরের যে লিস্ট আছে এই লিস্টটাতে 115 নাই, আমি ধরুন 115 সিলেক্ট, 115% জুম চাচ্ছি। সেক্ষেত্রে জাস্ট 115 লিখে এখানে ওকে ক্লিক করার মাধ্যমে আমি 115% জুমে যেতে পারবো। দেখেন এখন কিন্তু আমাকে এখানে 115% জুম দেখাচ্ছে। তো আমি যদি আবার সরাসরি 100% যেতে চাই, দেখেন আমি যদি এই স্লাইডারটাতে যদি টান দেই তাহলে দেখেন 96% চলে আসছে। কিন্তু আমি যদি সরাসরি 100% যেতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে জাস্ট এই 96% এর উপর ক্লিক করলেই এই ডায়লগ বক্স, জুম ডায়লগ বক্সটা ওপেন হবে। এখান থেকে আমি জাস্ট 100% সিলেক্ট করে ওকে ক্লিক করলেই 100% জুমে চলে আসবে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এক্সেল খোলার পর আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখতে পারি তার একটা ব্রিফ ওভারভিউ আপনাদেরকে অলরেডি আমি দিয়ে ফেলেছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, তা নাহলে আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো কোশ্চেন নাই। তারপরে এবার আমরা যাব হচ্ছে, দেখেন একটা কমন গ্রুপ নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে ক্লিপবোর্ড কমন গ্রুপ। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা পাশের যে শীটে আছে এই শীটটাতে চলে আসি। এটা হচ্ছে ক্লিপবোর্ড কমন গ্রুপ।
কিবোর্ড কমান্ড গ্রুপের ফার্স্ট যে কমান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেই কমান্ডটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। দেখেন এখানে আমি কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি উইথ ফরম্যাটিং, আর নিচে সেম ডাটাটাই আছে কিন্তু এটাতে কোনো ধরনের ফরম্যাটিং অ্যাপ্লাই করা নাই। তো এই ফরম্যাটটাই আমি নিচে এই জায়গায় অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। আমি প্রথমেই এই পোর্শনটা সিলেক্ট করে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু বোঝার জিনিস আছে। সেটা হচ্ছে আমি যে ফরম্যাটটা কপি করতে চাই সেই ফরম্যাটটা আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব আমি। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পর জাস্ট আমি যে জায়গায় অ্যাপ্লাই করতে চাই সেই জায়গায় জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দেবো। দেখেন বোঝা গেছে? আমি আবারও দেখাই, আলো দিচ্ছি। আমরা যে ফরম্যাটটা কপি করতে চাই সেই ফরম্যাটটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তারপর ফরম্যাট পেন্টারে ক্লিক করতে হবে। দেখেন এখানে টুল টিপ, এখানে বিস্তারিত বলা আছে এটাতে কি করা যায়। তো এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি যেটা কপি করতে চাই সেটা আমি সিলেক্ট করে রেখেছি। এবার আমি এটাতে ক্লিক করলাম, তারপর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। একটা ক্লিক করলেই বাকিটা ফর্ম টোটালটাই অ্যাপ্লাই হয়ে যাবে, যেহেতু আমি টোটাল 4টা সেল সিলেক্ট করে রেখেছিলাম এবং আমি ফরম্যাট অ্যাপ্লাই করলাম। একটা ক্লিকে একটা সেলে ক্লিক করেছি। যেহেতু আমার সোর্স যে ফরম্যাটটা ছিল সেটা 4টা সেলে ছিল, তাই আমি যখন একটা ক্লিক করে ছেড়ে দিয়েছি টোটাল 4টা সেলেই সেম ফরম্যাটটাই অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আমরা চাইলে ফরম্যাট পেস্টারের মাধ্যমেও করতে পারতাম। যেমন ধরেন আমি এটা কপি করে নিচ্ছি। এবার যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখন আমি এটার উপর রাইট ক্লিক করার মাধ্যমে দেখেন এই যে এই অপশনটা ফরম্যাটিং, অর্থাৎ যেটা একটা কিবোর্ড শর্টকাটও আছে, এটা আমরা কিবোর্ড শর্টকাট নিয়ে পরে কথা বলবো। দেখেন আমি আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু আমি জাস্ট এটা ক্লিক করে কন্ট্রোল সি কিংবা রাইট ক্লিক করার মাধ্যমে কপি করে নিলাম। এবার আমরা এখানে রাইট ক্লিক করব, তারপর ফরম্যাট পেইন্টার। দেখেন ফরম্যাটিং দেখাচ্ছে। দেখেন এখানে ব্রাশের মতো বোর্ডের উপর একটা ব্রাশের মতো অপশন আছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে ফরম্যাটিং, অর্থাৎ রং রং টং করার জন্য আমরা নর্মালি ব্রাশ বা তুলি ইউজ করি, সেটা জাস্ট একটা সাইন দেখানো হয়েছে এখানে। এটাতে ক্লিক করলেই দেখেন ফরম্যাট অ্যাপ্লাই হয়ে যাবে সেম একইভাবে, সেম জিনিস। আচ্ছা, এবার চলেন আমরা আরো বিভিন্ন ধরনের পেস্টিং অপশন নিয়ে কথা বলি, অর্থাৎ কিভাবে পেস্ট করতে হয় সেটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে ক্লিপবোর্ড অপশনস। আচ্ছা, এখানে একটু আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে এখানে কপি করার 2টা অপশন আছে। 2টা অপশনের মধ্যে কোনটা কি কাজ সেটা দেখাচ্ছি। আমি এই ডাটাগুলোকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখান থেকে সিম্পলি কপি করলাম। দেখেন এটা হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ আমরা নর্মালি সচরাচর যেটা দিয়ে কন্ট্রোল সি দ্বারা যেটা কপি করে দেখি, এটা হচ্ছে সেই কপি। আর এটা হচ্ছে কপি অ্যাজ পিকচার, অর্থাৎ আমরা যে পোর্শনটুকু সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ A8 থেকে C10 পর্যন্ত যে সেলটাকে আমরা সিলেক্ট করে রেখেছি, এটাকে আমি ইমেজ আকারে কপি করতে চাই। দেখেন একটা নতুন একটা ডায়লগ বক্স আসবে, সেটা দেখা এখানে লেখা আছে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে পিকচার ফরম্যাট, আমরা কোন পিকচারে কপি করতে চাই সেটা। এখানে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এবার আমি ওকে দিলাম। এবার আমি যে কোনো জায়গায় যদি কন্ট্রোল ভি প্রেস করি, সরি আমি মিস্টেকলি কন্ট্রোল সি প্রেস করে ফেলছি। আবার আমি রাইট ক্লিক করলাম, আবার এখান থেকে যাই কন্ট্রোল সি, সরি কন্ট্রোল সি না অ্যাকচুয়ালি কপি অ্যাজ পিকচার, ওকে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতেছি।
দেখেন, এটা কিন্তু একটা ইমেজের মতো কাজ করতেছে। দেখা যায়? বুঝতেছেন? জি বুঝতে যায় এটা যে একটা ইমেজ, বুঝতেছেন? বুঝতে যায় না দেখেন, এটা একটা ইমেজের মতো কাজ করতেছে। আচ্ছা, এটা গেলো একটা অপশন। এটা ডিলিট করে দিচ্ছি আমি। দেখেন, এখানে কিন্তু শুধু পি পেস্ট করার অপশন আছে, অথবা এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এটা ওই আপনার কিবোর্ড থেকে একটা রাইট ক্লিক অপশন আছে, সেই রাইট ক্লিকটা প্রেস করার মাধ্যমে কিবোর্ডের বাটন আছে কিন্তু একটা, যেটা অল্টারনেট হচ্ছে মাউসের রাইট ক্লিকের মতো। আমি এখন যে ল্যাপটপটা ইউজ করতেছি সেই ল্যাপটপে ওই বাটনটা নাই, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে কন্ট্রোল ভি দিলেও আপনি জাস্ট এখন পিকচার আকারে পেস্ট হবে এটা। রাইট ক্লিক এটা প্রেস করা মানে আর কন্ট্রোল ভি প্রেস করা মানে সেম। দুই দুই ক্ষেত্রেই এটা জাস্ট একটা ইমেজ আকারে পেস্ট হবে। আপনি কিন্তু এটা এডিট করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ইমেজ। দেখেন, পিকচার ফরম্যাট, অর্থাৎ পিকচার ফরম্যাটিং করার জন্য যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলো কিন্তু চলে আসছে এখানে এক্সেলে। আচ্ছা, এটা গেল ইমেজ আকারে কপি করে পেস্ট করার অপশন। এবার আমরা এবার একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। বিভিন্ন ধরনের পেস্টিং অপশন, অর্থাৎ পেস্ট করার বিভিন্ন ধরনের অপশন আমি এখন আপনাদেরকে দেখাবো। ডাটা কপি করে পেস্ট করার বিভিন্ন ধরনের অপশন দেখাবো। দেখেন, রাইট ক্লিক, এই যে এখানে যে যতগুলো অপশন দেখতেছেন, প্রত্যেকটার কি কি তফাৎ সেটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করব। ভালো করে খেয়াল করবেন। আমি এই ডাটাটা কপি করে রেখেছি কন্ট্রোল সি দ্বারা। আমি আবারও দেখাচ্ছি। ডাটাটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এবার আমি এখন এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি। দেখেন, একটু ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রোডাকশন আর ভেরিয়েশন, এই দুইটা কলাম কিন্তু সম্পূর্ণ ডাটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করেন, প্রোডাকশন এটা কিন্তু দুই কলামের মাঝখানে চলে গেছে, অর্থাৎ দুই পাশে কিন্তু স্পেস নাই। আমাদের সোর্স যে ডাটাটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশনের দুই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস ছিল, এবং আমরা প্রোডাকশন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা সম্পূর্ণভাবে দেখতে পারতেছিলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, কন্ট্রোল ভি প্রেস করার মাধ্যমে তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা কিন্তু আমাদের কলামের যে উইডথটা আছে এই উইডথটা কিন্তু অ্যাডজাস্ট করে নাই। একটু খেয়াল করে দেখবেন যে আমার আই যে কলামটা আছে এইটা কলাম, আর ডি যে কলামটা আছে, এই দুইটা কলামের উইডথ কিন্তু সেম না। যেহেতু উইডথ সেম না, তাই আমরা এই প্রোডাকশন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা সম্পূর্ণভাবে দেখতে পারতেছি না। যেহেতু এই আই কলামটা একটু ন্যারো বা চিকন, যার জন্য আমাদের এই প্রোডাকশন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু এই কলামের ভিতর চলে গেছে। আচ্ছা, এবার যদি আমরা সোর্স কলাম উইথ অপশনটা যদি ইউজ করি, খেয়াল করেন, এবার আমি রাইট রাইট ক্লিক করতেছি মাউস দিয়ে। এবার একটু খেয়াল করেন, এবার এই যে আমরা এখানে যাব, পেস্ট স্পেশালের এই অ্যারোটাতে যাব। একটু খেয়াল করেন, এখন কিন্তু আমরা প্রোডাকশনটা দেখতে পারতেছি না। তার কারণ হচ্ছে প্রোডাকশনের মানে আই কলামের যে উইথ আছে এটা কিন্তু একটু কম আছে। এইবার আমরা কি বলছি, কিপ সোর্স কলাম উইথ, অর্থাৎ আমি যে ডাটাটা কপি করেছি সেই ডাটাটার কলাম উইথ যা ছিল, আমি যে ডাটাটা কপি করেছি সেই ডাটাটা কলাম উইথ যা ছিল সেটা এখন আমরা অ্যাডজাস্ট করে দেব, সেটা অনুসারে আমরা পেস্ট করব। আচ্ছা, এবার আমরা কলাম উইথ
সহ পেস্ট করব। এটা করার জন্য আমরা রাইট ক্লিক করব। তারপর এখান থেকে কিপ সোর্স কলাম উইথ এটাতে ক্লিক করব। দেখেন আমি কিন্তু এখনো ক্লিক করি নাই। একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? এক্সেল কিন্তু আমাকে অলরেডি প্রিভিউ দেখাচ্ছে। অর্থাৎ এটা যদি আমি ক্লিক করি তাহলে আ কি ইফেক্ট নিবে? দেখেন আমি ক্লিক করে দিলাম। এবার দেখেন কলাম উইথ কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমি এই প্রোডাকশন যে ওয়ার্ডটা ছিল এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। ২ টা তফাৎ বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। ভাই তাহলে তাহলে ওটা ওটা মানে মানে স্পেস তো স্পেস তো সময় সময় জায়গায় আছে জায়গায় কিন্তু আছে এখন কিন্তু এখন পুরাটা দেখা পুরাটা যাচ্ছে দেখা কেন? যাচ্ছে কেন? আচ্ছা ভালো একটা ও আচ্ছা কোয়েশ্চেন। বড় হয়ে গেছে স্পেস। হ্যাঁ, হ্যাঁ ভালো একটা কোয়েশ্চেন করছেন। সেটা দেখা হচ্ছে গেছে স্পেসটা বড় হয়ে গেছে আমি ভাই। যখন এখানে পেস্ট করছি এক্সেল কিন এক্সেলকে আমি বলেছি যে তুমি এক্সেলের মানে কলামে উইডথটা এই সোর্স যে ডাটাটা ছিল, এই সোর্স যে ডাটাটা ছিল এটাতে কলামে যেমন ছিল তুমি ঠিক সেম কলাম উইডথ রাখবা। এখন যখন এই জায়গায় এক্সেল কলাম উইডথ ঠিক করতে গেছে তো যেহেতু এই ২ টা ডাটা সেম কলামে আসে তাই উপরেরটা সহ কিন্তু ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন ইস্যুটা? জি। জি। আচ্ছা। এবার আমরা আসি পেস্টেজ পিকচার। ভাইয়া আরেকটা কথা মানে ওই ওই সোর্স সোর্স ওইভাবে যদি ওইভাবে আমি যদি আমি পেস্ট পেস্ট করি করি কপিটা কপিটা তাহলে তাহলে আগের যে আগের যে মাদার মাদার ফরম্যাট মানে ফরম্যাট আর মানে মাদার মাদার যে ফাইলের যে ফরম্যাট ছিল ফরম্যাট ছিল ওই ওই ফরম্যাটে কি ফরম্যাটে কি পেস্ট হবে পেস্ট হবে নাকি নাকি ফরম্যাট ফরম্যাট চেঞ্জ হয়ে চেঞ্জ যাবে? হয়ে যাবে? না, না মানে ফরম্যাট সেম আছে দেখেন না? যে জায়গায় ও যা, আচ্ছা যা ছিল সেম একই রকম আছে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ফরম্যাট পেস্ট করতেছি, ফরম্যাট পেস্ট করার সঙ্গে আমি এক্সেলকে বলে দিতেছি যে সোর্সে এক্সেল প্রত্যেকটা কলামের যে উইথ ছিল সেই কলামের উইথটা ঠিক রাখতে বলতেছি এক্সেলকে। বুঝতে পারছেন এবার? আচ্ছা বুঝতে পারছি এখন। আচ্ছা পেস্ট এস পিকচার অর্থাৎ আমি এবার পিকচার আকারে পেস্ট করবো যেটা এই যে এই পোর্শনটুকু এতক্ষণ দেখাচ্ছিলাম এই যে এখান থেকে যেটা কপি এস পিকচার এটা আর এই অপশনটা প্রায় সেম দেখেন আমার এই ডাটাটা কিন্তু কপি করা আছে আমি বুঝতে পারতেছি কিভাবে দেখেন এই ডাটাটার চারদিকে যে একটা ডটেড লাইন দেখাচ্ছে না দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই ডটেড লাইনের মানে হচ্ছে এই ডাটাটা কপি করা আছে এখন এখন আমি আবার এটাতে রাইট ক্লিক করতেছি এবার আমি এটা পিকচার আকারে পেস্ট করবো দেখেন এই আবারও পেস্ট স্পেশাল এটাতে আসলাম এখানে আসার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে এটা হচ্ছে পিকচার আমরা যেটা যাচ্ছি এখানে নিচে আমার লেখা হচ্ছে পেস্ট এস পিকচার আমি এখন পিকচার আকারে পেস্ট করবো এটাকে দেখেন এইটা হচ্ছে এই অপশন দেখেন এখানে টুল টিপ দেখাচ্ছে এক্সেল পিকচার ক্লিক করে দিলাম দেখেন এটা হচ্ছে পিকচার একজন জয়েন করতে পারতেছে না আচ্ছা আমি আবার একটু দেখাই এটা আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার ডাটাটা কপি করা আছে আমরা কিভাবে বুঝতে পারলাম যে ডাটাটা কপি করা যেহেতু ডাটার চারদিকে ডটেড বর্ডার দেখাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ডাটাটা এখন কপি করা আছে এখন আমি এটাকে পিকচার আকারে পেস্ট করে দেব রাইট ক্লিক তারপর এই পেস্ট অপশনে যাব পেস্ট স্পেশাল অপশনে যাব তারপর এখান থেকে আমি জাস্ট পিকচার সিলেক্ট করে দেব দেখেন এই পোর্শনটা অর্থাৎ এই ডাটাটা এখন পিকচার আকারে আছে বোঝা যায় জি। দেখেন আমি কিন্তু নিচ দিয়ে অন্য লেখাও দেখতে পারতেছি আচ্ছা এটা গেল হচ্ছে পিকচার অপশন ডাটাটাকে যে কোনো একটা ডাটাকে কিভাবে আপনি পিকচার আকারে পেস্ট করতে পারবেন এখন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ভ্যালু আকারে কিভাবে পেস্ট করতে হয় অর্থাৎ কোন ধরনের ফরম্যাটিং কিংবা ফর্মুলা ছাড়া আপনি কিভাবে শুধুমাত্র ভ্যালু পেস্ট করবেন দেখেন এখানে কিন্তু আমি ব্র্যাকেটে লিখে রেখেছি ১ ২ ৩ আমি রাইট ক্লিক করার পর দেখেন এখানে ১ ২ ৩ নামে একটা অপশন আছে দেখেন এই যে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এটার উপর এক্সেল আমাকে কিন্তু টুল টিপ দেখাচ্ছে
ভ্যালুস। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন কোনো ধরনের ফর্মুলা কিন্তু এখানে নাই। এই ফর্মুলা বাইরে দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা নাই। কিন্তু সোর্স যে ডাটাটা ছিল এটার মধ্যে কিন্তু ফর্মুলা ছিল। বুঝতে পারছেন? আমরা যখন ভ্যালু পেস্ট করব তখন কোনো ধরনের ফরম্যাটিং বা ফর্মুলা কিন্তু আসবে না। শুধুমাত্র ভ্যালু আসবে। বোঝা গেছে? জি জি। আচ্ছা। এবার আসেন লিঙ্ক। অর্থাৎ আমরা যে ডাটাটাকে কপি করে রেখেছি সেটাকে আমরা এবার লিঙ্ক আকারে পেস্ট করে দেব। অর্থাৎ এই সোর্স ডাটার সাথে এই ডাটাটার একটা লিঙ্ক থাকবে। আমি যখন সোর্স ডাটাটা চেঞ্জ করব তখন এই এই জায়গার যে ডাটাটা আছে এই ডাটাটাও চেঞ্জ হয়ে যাবে। আমি এবার পেস্ট করতেছি, খেয়াল করেন। রাইট ক্লিক, এই দেখেন। আচ্ছা, এখানে কে বলতে পারবে কি কি পার্থক্য আছে এটার মধ্যে? আচ্ছা, পার্থক্য একটাই ভাইয়া, আমার মনে হইতেছে যে এই ওইটা চেঞ্জ করলে জাস্ট এটা চেঞ্জ হবে, কিন্তু ওই ভ্যালু যেটা ওটা চেঞ্জ হবে না, এই মাদার ফাইলটা চেঞ্জ করলে এরকম। আচ্ছা, আমি যদি এখন আচ্ছা, পার্থক্যটা একটু বোঝাই নেই আগে। সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের ফরম্যাটিং আসে নাই। এটা হলো এক নম্বর ইস্যু। দেখেন, কোনো ধরনের কালার কিন্তু আসে না এখানে। ফরম্যাটিং মানে হচ্ছে কালার, বিভিন্ন ধরনের কালার কিংবা বর্ডার, এগুলো হচ্ছে ফরম্যাটিং। আমি যে এখানে পেস্ট করেছি এখানে কিন্তু কোনো ধরনের বর্ডার কিংবা কালার, সেল কালার বা ফিল কালার, এগুলো কিন্তু কিচ্ছু আসে নাই। কিন্তু লিঙ্ক পেস্ট হয়েছে, দেখেন। ফর্মুলা বাইরের দিকে লক্ষ্য করেন। এই সেলটা হচ্ছে ও ও 11 বা ও 11 সেল। কিন্তু ফর্মুলা বাইরের দিকে লক্ষ্য করেন, দেখেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আরেকটা জিনিস খেয়াল করেন। আমি যখনই ফর্মুলা বারে ক্লিক করব এই বর্ডার গুলো চলে যাবে। অর্থাৎ আমি যে কপি করেছিলাম সেই কপি মোডটা উঠে যাবে। অর্থাৎ এই ডাটাটা আর কপি করা থাকবে না। আচ্ছা, আমি এখন সেলের এডিট মোডে যাচ্ছি। একটা সেল সিলেক্ট করার পর আপনি যখন মাউস দিয়ে ফর্মুলা বারে ক্লিক করবেন তখন সেলটার এডিট মোডে চলে যায়। খেয়াল করেন। আমি যখন এটার ভিতর ক্লিক করব তখন এই বর্ডারটা চলে যাবে। অর্থাৎ এই ডটেড লাইন গুলো চলে যাবে। অর্থাৎ এটা যে কপি করা ছিল সেই কপি অপশনটা কিন্তু আর থাকবে না। খেয়াল করেন, আমি ক্লিক করতেছি। দেখছেন? চলে গেছে কিন্তু। আর এই ও 12 যে সেলটা আছে এই সেলটা এখন ইন্ডিকেট করতেছে কোন সেলটাকে? সে ইন্ডিকেট করতেছে হচ্ছে E15 যে সেলটা আছে এই সেলটাতে। অর্থাৎ এই E15 সেলটাতে যে ডাটাটা আছে সেম ডাটাটা ও 12 যে সেলটা আছে এই সেলটাতে দেখাবে এক্সেল। আমি যদি এখানে ভেরিয়েশনের পরিবর্তে এখানে যদি যেমন ধরেন প্লাস স্ল্যাশ মাইনাস দিই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে খেয়াল করেন, আমি কিন্তু এখনো কিবোর্ড থেকে এন্টার প্রেস করি নাই। আমি যখনই এখানে এন্টার প্রেস করব তখনই এটার সঙ্গে সঙ্গে এটা অটো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি এটার সাথে লিঙ্ক পেস্ট করেছি। খেয়াল করেন, আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতেছি। দেখেন, আমি কিন্তু ডাটাটা এখানে পেস্ট করছি, মানে এন্টার করছি কিংবা চেঞ্জ করছি, সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গায় এটা রিফ্লেক্ট আসছে। আমি কিন্তু এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করি নাই। বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। এটার সুবিধাটা কি? আপনি এক জায়গায় কাজ করে মাল্টিপল জায়গায় আপনি আউটপুট পাইতেছেন। কিন্তু সেটা লিঙ্ক আপ রাখতে হবে, তাই না? হ্যাঁ, সেটা লিংক রাখতে হবে। খেয়াল করেন, দেখেন। আমি জাস্ট সরাসরি এক্সেলকে বলে দিছি, তুমি E13 অর্থাৎ এই সেলটাতে যা পাবা তাই আমাকে এই জায়গায় দেখাবা। তাই এক্সেল আমাকে জাস্ট এই সেলে যা এন্ট্রি করা আছে সেই সেম জিনিসটাই এখানে দেখাচ্ছে। আবার যদি এখান থেকে আমি এই 9377 যেটা আছে এটাকে যদি আমি 10,000 করে দিই, খেয়াল করেন, 10,000 দিয়ে এন্টার দিলাম, দেখেন এখানে 10,000 দেখাচ্ছে। আবার এখানে যেহেতু প্লাস মাইনাস 9,500 থেকে যদি আমি 10,000 বাদ দিই তাহলে প্লাস থাকবে 500। সেই 500 এখানে দেখাচ্ছে। এটা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে আসতেছে।
আর এটা কিন্তু জাস্ট শুধু এই সেলে যা আছে তাই দেখাচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এই সেলে যদি আমি আমার নাম লিখি, তাহলে এই সেলটাতে কিন্তু আমার নামই দেখাচ্ছে। দেখছেন? আচ্ছা, আমি আন্ডু দিয়ে দিলাম যেহেতু আমার ওগুলো এখন দরকার নাই। তারপরে পেস্ট এস লিঙ্কড পিকচার। এবার একটু খেয়াল করেন। আমি আবারও ডাটাটা কপি করে নিচ্ছি। আ পেস্ট করার আগে অবশ্যই আমাদেরকে ডাটা কপি করে নিতে হবে। আচ্ছা, এবার আমি পেস্ট এস লিঙ্কড পিকচার আকারে পেস্ট করব দেখেন। রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, এই দেখেন লিঙ্কড পিকচার। ক্লিক করলাম। এবার ২ টা। এটা কিন্তু আমি শুধু নরমাল পিকচার আকারে পেস্ট করেছি। আর ডান দিকে যে পিকচারটা আছে এটাও কিন্তু একটা পিকচার। কিন্তু এটা লিঙ্ক আকারে পেস্ট করেছি। ২ টার পার্থক্যটা একটু খেয়াল করেন। দেখেন, আমরা কিন্তু এটা এখানে কিন্তু ভেরিয়েশন লিখা ছিল। দেখেন, আমাদের পূর্বে যে ইমেজটা ছিল এটাতে কিন্তু এখনো ভেরিয়েশন আছে। কিন্তু এইমাত্র আমরা যেটা পেস্ট করছি খেয়াল করেন, এটা কিন্তু প্লাস মাইনাস দেওয়া। আমি যদি এটাতে আবার কোনো কিছু চেঞ্জ করি, VAR, আমি কিন্তু এখনো কিবোর্ড থেকে এন্টার প্রেস করি নাই। যার জন্য আমরা এখানে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতেছি না। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সঙ্গে, সঙ্গে দেখেন, দেখছেন? এটা যেহেতু লিঙ্ক পেস্ট করা ছিল আর এটা হচ্ছে লিঙ্কড ইমেজ, তাই এই ২ টাই চেঞ্জ হয়েছে। কিন্তু এটা যেহেতু নরমাল ইমেজ আকারে পেস্ট করা ছিল, এটাতে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে নাই। বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝতে পারছেন? জি। আমি এখন এখানে যে কোনো কিছু চেঞ্জ করি না কেন, সেটা সঙ্গে, সঙ্গে এখানে দেখাবে। যেমন ধরেন আমি যদি এটা ডিলিট করে দেই, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে আমি এগুলো নরমাল পিকচার আকারে পেস্ট করেছি। এটা যেহেতু লিঙ্ক আর এটা যেহেতু লিঙ্কড পিকচার, তাই এই ২ টা চেঞ্জ হচ্ছে। আমি যখনই এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি, তাই এই ২ টা চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন। আমি আন্ডু দিচ্ছি আবার ফিরিয়ে আনার জন্য ডাটাটা। হ্যাঁ, চলে আসছে। এবার আমরা এই ডাটাটা আবারও কপি করব কারণ আমরা লাস্ট যে অপশনটা আছে সেটা দেখব। এবার আমরা ফর্মুলা আকারে পেস্ট করে দিব। রাইট ক্লিক, দেখেন এই এফএক্স। এফএক্স দেওয়ার যে অপশনটা আছে এটা হচ্ছে ফর্মুলা। শুধুমাত্র আমরা ফর্মুলা পেস্ট করতে যাচ্ছি। এটা জাস্ট রাইট ক্লিক করে এফএক্স সিলেক্ট করে দিলাম। খেয়াল করেন, ফর্মুলা বা পেস্টেস ফর্মুলার মধ্যে কিন্তু একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে সেলগুলোতে ফর্মুলা থাকবে সেই সেলগুলো ফর্মুলাই পেস্ট হবে। দেখেন, এটা কিন্তু ফর্মুলা আকারে পেস্ট হয়েছে। এটা এটার সাথে এটা মাইনাস করে যা আসে তাই দেখাচ্ছে। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করেন, এটার ক্ষেত্রে এই ২ টা সেলের বিয়োগফল, এটার ক্ষেত্রে এই ২ টা সেলের বিয়োগফল। কিন্তু এই ২ সেলে কিন্তু কোন ধরনের ফর্মুলা ছিল না। শুধুমাত্র ভ্যালু ছিল। খেয়াল করেন এদিকে। এখানে কিন্তু শুধুমাত্র ভ্যালু ছিল। তাই এখানে আমি যখন পেস্ট করেছি তখন শুধুমাত্র ভ্যালু পেস্ট হয়েছে। বুঝতে পারছেন? আর যে সেলটাতে ফর্মুলা ছিল সেই সেলটাতে ফর্মুলা আকারে পেস্ট হবে। যদি নিচের দিকে লক্ষ্য সরি, সরি আমি বুঝতে পারিনি কি। মানে উনি বলতেছে যে মানে ওই যে মাইনাস যে মানে বড়টা থেকে ছোটটা থেকে বড়টা মাইনাস করেছে ওটার জন্য। রাসেল ভাই আপনার কথা আসতেছে না ঠিক মতো, কথা বোঝা যাচ্ছে না। রাসেল ভাই আরো আরেকবার একটু বলেন, আমি কথা বুঝতে পারিনি। মাইনাস
আচ্ছা, এর মাইনাস দেখানোর রিজন হচ্ছে আমি আপনার কথাটা এখনো বুঝতে পারি নাই, তবে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি এখানে এটা প্রোডাকশন কোয়ান্টিটি থেকে টার্গেট কোয়ান্টিটি মাইনাস করেছি, যেহেতু প্রোডাকশন কোয়ান্টিটি লেস, তারপর মাইনাস দিয়ে আমি বড় ফিগারটা দেখাচ্ছি, তাই এখানে আমাকে মাইনাস আকারে দেখাচ্ছে এটা। এর যে এখানে ওখানে তো মাইনাস নাই, আমি এটা বলতেছি। আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস নাই, কিন্তু খেয়াল করেন এটা হচ্ছে ব্রেকেট আকার, ব্রেকেটের ভেতরে দেওয়া এবং এটা লাল আকারে দেওয়া। এটা হচ্ছে ফরম্যাটিং এর কারণে এরকম দেখাচ্ছে। ও আমি এখানে যদি ফরম্যাটিং অ্যাপ্লাই করি, যেমন ধরেন, আচ্ছা দেখেন, সরি, অ্যাকচুয়ালি ডেসিমেল প্লেস কমাতে গিয়ে বাড়াই ফেলছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এরকম যদি লাল ফরম্যাটিং দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই, সরি, নাম্বারে যেতে হবে, তারপর এখান থেকে আপনার এই নাম্বার, এই দেখেন, এগুলো সিলেক্ট করতে হবে এটা, তারপর ওকে দিলেই দেখেন এই যে এবার মাইনাস ফিগার গুলো লাল চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের ক্লাসের সময় প্রায় শেষ, আমরা পরের টপিকে চলে যাই। এই টপিকটা বুঝতে পারছেন তো না সবাই? জি। আচ্ছা, এবার আমরা ফন্টে চলে যাই। ফন্ট হচ্ছে এগুলো তেমন বোঝার তেমন কিছু নাই, জাস্ট বেসিক কিছু এক্সাম্পল, এগুলো আপনারা জাস্ট ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট, এগুলো সবগুলোতে সেম। যে কোনো একটা ফন্ট, যে কোনো একটা লেখা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই লেখার আগে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিবেন। দেখেন আমি অন্য যে কোনো একটা ফন্ট দিচ্ছি, কোপার ব্ল্যাক। খেয়াল করেন আগে এরকম ফন্ট ছিল, এবার আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, তারপর ফন্ট বড় করলাম, ছোট করলাম, কিংবা এখান থেকে জাস্ট সরাসরি আপনি টাইপ করার মাধ্যমে বা এই লিস্ট থেকে ফন্ট দিতে পারবেন। তারপর এখান থেকে বোল্ড, তারপর ইটালিক, আন্ডারলাইন, তারপর আন্ডারলাইন কিন্তু আরো বিভিন্ন ধরনের আছে, যেমন ডাবল আন্ডারলাইন। তারপর এখানে হচ্ছে বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবেন। তারপর ফিল ফিল এন্ড ফন্ট। আচ্ছা, এবার আসেন ফিল কালার। আপনি একটা সেলের যে কালার আছে সেটা যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফিল কালার চেঞ্জ করতে হবে। দেখেন এই সেলটা কিন্তু সাদা আছে, এটাকে যদি আমি অন্য একটা কালার দিতে চাই, যেমন ধরেন এই সেলটাই, এটা যদি আমি কতগুলো সেল একসাথে মার্চ করা, নো ফিল দিয়ে দিলাম, দেখেন এবার এটা হচ্ছে নর্মাল, সাদা সাদা থাকে নর্মালি। তারপর এটাকে যদি আমি যে কোনো একটা কালার দিয়ে, দেখেন আমি কিন্তু এখন অ্যাপ্লাই করি নাই, জাস্ট উপর দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি, এক্সেল সঙ্গে সঙ্গে আমাকে এটা রিফ্লেক্ট দেখাচ্ছে এখানে, আমি জাস্ট উপর দিয়ে ঘোরাচ্ছি, এটা সরিয়ে ফেলছি, দেখেন কোনো কিছু অ্যাপ্লাই করে না এখনো, আমি জাস্ট এখন ক্লিক করে দিচ্ছি। তারপর এটা গেলো হচ্ছে ফিল কালার, অর্থাৎ সেলের কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এই ফিল কালারটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে বাকেটের আইকন। আর আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই এ লেখা যে অপশনটা আছে, এই এ লেখা কমান্ডটার উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলেই সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এটা প্রায় ব্ল্যাক কালারের কাছাকাছি, আমি অন্য যে কোনো একটা কালার দিচ্ছি, যেমন ধরেন এই গ্রিন কালারটা দিলাম। আচ্ছা, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো সময় নষ্ট করবো না আমরা বেশি। তারপর হচ্ছে অ্যাডিং বর্ডার। বিভিন্ন ধরনের বর্ডার আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন ধরেন যে কোনো একটা কাজ করার জন্য কিংবা ফরম্যাটিং অ্যাপ্লাই করার জন্য, আমি প্রথমেই বলছিলাম আপনাদের, ফরম্যাটিং অ্যাপ্লাই করার জন্য আপনি যেটার উপর ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চান সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা এটার উপর বর্ডার দেবো, দেখেন বিভিন্ন ধরনের বর্ডার আছে। এই যে এটা হচ্ছে বর্ডার অল, অর্থাৎ সব দিকে বর্ডার থাকবে। এটা সিলেক্ট করার মাধ্যমে শুধুমাত্র আউটসাইডে যে বর্ডারটা আছে শুধু সেটা সেটা হবে, ঠিক আউটসাইড বর্ডার। এটা ক্লিক করার মাধ্যমে শুধুমাত্র চারদিকে যে বর্ডারটা আছে এটা মোটা একটা বর্ডার অ্যাপ্লাই হবে। তারপর আরো বর্ডার স্টাইল আছে, এখান থেকে আমরা বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করে দিতে পারি। এটা ক্লিক করার মাধ্যমে বর্ডারের কালার সিলেক্ট করে দিতে পারবো আমরা এখান থেকে। তারপর দেখেন এই ডটেড বর্ডারটা আছে, এটা আমি সিলেক্ট করেছি। এবার আমি জাস্ট কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি সব জায়গায় এই বর্ডারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবার যদি আমি এখান থেকে ওকে প্রেস করি,
আর ডিসিলেক্ট করে দেখেন, আমি যদি গ্রিড ভিউটা উঠিয়ে দিই, দেখেন এই যে বর্ডারটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, আমি গ্রিড ভিউটা আবারও দিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছু বোঝানো আছে? খুব বেসিক জিনিস এগুলো। তারপর এবার চলুন অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন টোটাল 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে, সরি 6 ধরনের। এটা হচ্ছে উপরের দিকে। আচ্ছা, এটা একটু বড় করলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি এই দিকে একটু সরিয়ে নিই, এটা একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এই সেলটা কিন্তু মার্চ করা। যখনই কোনো সেল মার্চ করা থাকবে তখনই আপনারা বুঝে নেবেন যে মার্চ করা সেলের প্রথম যে সেলটা থাকবে সেটাতে শুধুমাত্র সেটাতে ডাটা এন্ট্রি করা থাকে, বাকি সেলগুলো জিরো আকারে থাকে। যেমন ধরেন এই সেলটা কিন্তু Q11 সেল থেকে শুরু করে U17 সেল পর্যন্ত মার্চ করা। বুঝতে পারতেছেন? হ্যালো? জি। আচ্ছা, এই সেলটা কিন্তু Q11 থেকে শুরু করে U17 এই সেল পর্যন্ত মার্চ করা। তো আমি যদি এটা ডাটা লক্ষ্য করি, ইকুয়াল দিলাম, এন্টার দিলাম, এবার একটু খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এটার সাথে রেফার করতেছে, এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এটা কিন্তু এই সেলের ভিতরে, দেখছেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই সেল ভিতরে সেলগুলোতে কোনো ডাটা নাই, শুধুমাত্র ফার্স্ট যে সেলটা আছে, অর্থাৎ দেখেন এই সেলটা কিন্তু Q11 সেলটাকে রেফার করতেছে। অর্থাৎ যখনই আমরা কোনো সেলকে মার্চ করব তখনই আমাদের ধরে নিতে হবে যে শুধুমাত্র প্রথম যে সেলটা আছে সেই সেলটাতে ডাটা এন্ট্রি আছে। এটা থেকে যদি আমি আনমার্চ করি, দেখেন দেখেন এটা দেখাচ্ছিল না কেন? আচ্ছা, এখন দেখাচ্ছে। ফর্মুলা বাড়ির দিকে লক্ষ্য করেন, যেহেতু ফন্ট বড় যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না, ফন্টটা ছোট করে দেখতে পাবো। যেমন ধরেন আমি যদি এখানে 12 দিই, 12 দিয়ে এটা দিয়ে দেখেন, এবারে কিন্তু দেখাচ্ছে, যেহেতু ফন্টটা বড় ছিল তাই আমরা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, মার্জ আর এই অ্যালাইনমেন্ট। যেহেতু আমি এটা উপরের দিকে দিয়ে রাখছি এবং এটা মিডিল অ্যালাইন করে রাখছি, যার জন্য এটা উপরে মাঝ বরাবর দেখাচ্ছে। দেখেন লেফট উপরে দেখতে যাচ্ছি এবং লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এটা, যার জন্য এটা বাম দিকে চলে আসছে। এটা আমি যদি একদম মিডিলে নিতে চাই তবে সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই দুইটা অপশন সিলেক্ট করা লাগবে। নিচে ডান দিকে দিতে চাইলে এখানে সিলেক্ট করতে হবে এবং এই অপশনটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আর ফন্টের ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই তবে এই অপশনটাতে ক্লিক করার মাধ্যমে এই যে এটাতে সিলেক্ট করে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখেন বুঝতে পারছেন? আমাদের ক্লাসটা 6 মিনিট আছে, সবাইকে বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, এটা হলো ফন্টের ইস্যু। অ্যালাইনমেন্ট অলরেডি আমরা কথা বলে ফেলছি, এই যে এই অপশন গুলো। তারপর নাম্বার স্টাইলস, নাম্বারের বিভিন্ন ধরনের স্টাইলিং নিয়ে আমরা ক্লাস 4 নম্বর ক্লাসে কথা বলবো। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমাদের 15 নম্বর ক্লাসে কথা হবে। তারপর ফরম্যাট অ্যাজ টেবিল, এটা হচ্ছে বেসিক টেবিল ইনসার্শন, এটা আমরা 6 নম্বর ক্লাসে কথা বলবো। তারপর সেল স্টাইলিং যে অপশন গুলো আছে, আমরা যদি হোম ট্যাবে যাই, সেল স্টাইলিং যে অপশন, এই যেমন ধরেন এই যে এটা আর এটা, এগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এগুলো কাজ কি। বুঝতে পারছেন? হ্যালো? জি। এগুলো আপনারা নিজেরা নিজেরা ট্রাই করে দেখবেন এগুলো কোনটা কাজ কি। তারপর হচ্ছে সেলস, অর্থাৎ এই সেলের বিভিন্ন ধরনের ইনসার্শন, ডিলিট, ফরম্যাট। আচ্ছা, ইনসার্ট নিয়ে একটু শর্টকাটে কথা বলি। ইনসার্ট
আমরা যদি কোনো কলাম ইনসার্ট করতে চাই তো সেই ক্ষেত্রে একটা কলাম সিলেক্ট করার মাধ্যমে কন্ট্রোল রাইট ক্লিক করার মাধ্যমে ইনসার্ট দিলে দেখেন একটা কলাম ঢুকে গেছে। আর সেক্ষেত্রে যদি আমরা র ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে একটা র সিলেক্ট করার মাধ্যমে রাইট ক্লিক ইনসার্ট দিলে একটা র ইনসার্ট হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি কিংবা আনডু দিলেও হবে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আমি একটা র ইনসার্ট করতে চাই তবে সেই রটাকে সিলেক্ট করার মাধ্যমে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করার মাধ্যমে আমি রটা ইনসার্ট করতে পারবো। ঠিক একইভাবে আমি যদি কলাম ইনসার্ট করতে চাই একটা কলাম সিলেক্ট করার মাধ্যমে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করার মাধ্যমে আমি কলামটা ইনসার্ট করতে পারবো। আবার যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল মাইনাস চাপার সঙ্গে সঙ্গে দেখেন রটা ডিলিট হয়ে গেছে, সরি কলামটা ডিলিট হয়ে গেছে। এবার আমি যদি আবার র র ডিলিট করতে চাই, এবার আমি মাত্র একটা র ইনসার্ট করেছি কন্ট্রোল প্লাস প্রেস করার মাধ্যমে। এবার যদি আমি এই 5 নাম্বার রটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল মাইনাস প্রেস করার মাধ্যমে এই রটা ডিলিট করে দিতে পারবো। বুঝতে পেরেছেন? আর আমরা যদি কোনো ডাটার ভেতরে যদি কোনো কিছুর সেল ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমি যতগুলো সেল ইনসার্ট করতে চাই ঠিক ততগুলো সেল আমাকে সিলেক্ট করতে হবে এবং তারপর রাইট ক্লিক করার মাধ্যমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট এখন দেখেন এক্সেল আমাকে 4টা অপশন দিচ্ছে, সেটা আমি র ইনসার্ট করার পর এখানে যে এক্সিস্টিং যে সেলগুলো আছে, সরি আমি ভুলে র বলেছি, আমি যদি সেল ইনসার্ট করতে যাই আমি যতগুলো সেল সিলেক্ট করে রেখেছি ঠিক ততগুলো সেলই ইনসার্ট হবে। এখন এক্সেল আমাকে আমার কাছে জানতে যাচ্ছে যে এক্সিস্টিং যে সেলগুলো আছে এই সেলগুলোকে আমি কোন দিকে সরাতে চাই। নতুন সেলগুলোর জন্য তো একটা জায়গা করে দিতে হবে, তাই না? এক্সেল আমার কাছে এখন জানতে যাচ্ছে এক্সিস্টিং যে সেলগুলো আছে এই সেলগুলোকে এক্সেল কোন দিকে সরাবে। তো আমি যদি রাইট অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাতে ক্লিক করি, ওকে ক্লিক করি, খেয়াল করবেন এটা ডান দিক সরে যাবে। দেখেন এখন 8 এর সাথে কিন্তু 8টা একটা কলামে অ্যালাইনমেন্ট অবস্থায় আছে। এবার যদি আমি ডান দিকে সরাতে বলি অর্থাৎ অ্যাক্সেলারেটরকে পুশ করে ডান দিকে সরিয়ে দিবে। ওকে দিলাম, দেখেন ডান দিকে সরে আসছে। আর এখানে টোটাল 8টার মতো, মেবি 8টা, হ্যাঁ টোটাল 8টা সেল ইনসার্ট হয়েছে এখানে। বুঝতে পেরেছেন? আমি আন্ডু দিয়ে দিলাম। এবার আমি আবার রাইট ক্লিক করে ইনসার্ট দিচ্ছি। এবার আমি ডাউনওয়ার্ড দিতে চাই, শিফট সেলস ডাউন। এবার আমি ওকে ক্লিক করলাম, দেখেন নিচে কিন্তু সেম অ্যালাইনমেন্টে ছিল, দেখেন আন্ডু দিচ্ছি। এবার আমি রাইট ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, এবার আমি শিফট সেলস ডাউন। খেয়াল করেন এটা কিন্তু নিচেরটা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে ছিল, অর্থাৎ সবগুলো সেলেই ডাটা একটা সেম রেঞ্জে ছিল। এটা যদি আমি সেল ডাউন ক্লিক করে ওকে ক্লিক করি, দেখেন এটা পুশ করে নিচের দিকে পাঠাই, নিচের দিকে পাঠাইছে আর মাঝখানে কতগুলো ব্ল্যাঙ্ক সেল ইনসার্ট করছে। আমি আন্ডু দিচ্ছি। আচ্ছা, আমি যদি কতগুলো কলামকে হাইড করতে চাই সব যতগুলো কলাম হাইড করতে চাই সেগুলোকে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করে হাইড করে দেব। ঠিক একইভাবে যদি র হাইড করতে চাই, যতগুলো রকে হাইড করতে চাই সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড করে দেব। তারপর যদি আনহাইড করতে চাই সেক্ষেত্রে আবারও শুরু এবং শেষ, যেমন ধরেন 4 এর পরে কিন্তু 10 নাম্বার র দেখাচ্ছে এখানে, অর্থাৎ 4 এবং 10 এর মাঝখানে কিছু যে র গুলো আছে সেগুলো হাইড করা। এখন যদি আমি এই র গুলোকে আনহাইড করতে চাই সেক্ষেত্রে আমাকে 4 এবং 10 সহ সবগুলো সিলেক্ট করতে হবে। এরপর রাইট ক্লিক করার মাধ্যমে জাস্ট আনহাইড ক্লিক করলেই র গুলো আনহাইড হয়ে যাবে। ঠিক একইভাবে কলাম, দেখেন এখানে আই এবং আই এর পরে আছে হচ্ছে এম কলাম, অর্থাৎ মাঝখানে কিছু কলাম হাইড অবস্থায় আছে। এখন আমি আনহাইড করতে যাচ্ছি, তাই আমি আই এবং এম দুইটা কলাম সহ আমি সিলেক্ট করব। তারপর রাইট ক্লিক করার মাধ্যমে আনহাইড ক্লিক করলেই কলামগুলো আনহাইড হয়ে যাবে। বুঝতে পারছেন?